স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। শেরপুরে দেশি মুরগি পালনের একটি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ঝিনাইগাতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। 2.5 বছর আগের এই প্রকল্পের দুর্নীতি নিয়ে সম্প্রতি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সুসজ্জিত এই ঘরটি দেশি মুরগি পালনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দেয়া মুরগির ঘর। নেট দিয়ে মোড়ানো লাল রঙের টিনের এই ঘরটির নির্মাণ খরচ কত হতে পারে? সরকারি হিসেবে এই ঘর নির্মাণের জন্য 20,000 টাকা বরাদ্দ দেয়া হলেও স্থানীয়দের অভিযোগ এটি নির্মাণে খরচ হয়েছে সর্বোচ্চ 10, 12 বা 15,000 টাকা। বাকি টাকা আত্মসাৎ করেছেন ঝিনাইগাতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম ফায়েজুর রহমান। লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন অনুসন্ধানে চ্যানেল 24 মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশি মুরগি পালনে উদ্বুদ্ধ করতে লাইভস্টক ফার্মার্স ফিল্ড স্কুল ও পিজি সেন্টার স্থাপন করে স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়। 2022 সালের জুনে শেরপুরের ঝিনাইগাতিতে ধানসাইল এলাকায় এলডিডিপি প্রকল্পের আওতায় 31 সদস্যের পিজি গঠন করে ঝিনাইগাতি প্রাণী সম্পদ অফিস। এই 31 সদস্যের জন্য কৃষি ব্যাংকে সঞ্চয় হিসাব খোলার দাপ্তরিক নির্দেশনা দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। স্থানীয় কৃষি ব্যাংকে সঞ্চয় শুরু করলেও চেক বিতরণের সময় সদস্যদের বাধ্য করা হয় বেসরকারি আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। আমরা সবাই মিলে আমরা কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, করার পরে কিছুদিন গেল, 2 দিন গেল, তারপরে আবার বললো কি এই ব্যাংক হবে না, অন্য আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট করার কথা বললো। পরে আমরা আবার 200 টাকা খরচ করি আমরা আবার অ্যাকাউন্ট করলাম। আমগর যে একটা ঘর দিছে এই ঘরটা 20,000 টাকার ঘর না। ভুক্তভোগী সদস্যদের অভিযোগ, পরবর্তীতে এসিপি চেক বিতরণের জন্য তাদের স্বাক্ষর নিলেও ঘর নির্মাণের সরকারি 20,000 টাকার অনুদানের চেক উত্তোলন করেছেন ঝিনাইগাতি প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই। কোনো নগদ টাকা সদস্যদের হাতে না দিয়ে মনমতো খরচ ও নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করেছেন এই কর্মকর্তা। আমগো ঘর বাবদে আসছিল 20,000 টাকা, উনি দিয়ে দিল আমগো 6-7 হাজার টাকার ঘর। এই ঘরের মাধ্যমে আমরা কিচ্ছু করবে পাই না, হাঁস মুরগি কিভাবে পালমু? জলিমে 6-7 হাজার টাকার দাম আছে। এগুলো আমরা কাঠমিস্ত্রি আনছি, রাজমিস্ত্রি আনছি, সবাই রাইনে হিসাব করছি যে কত টাকা গেছে। আমাদের এত টাকা বাজেট হলো কি দিয়ে করে বুঝাইলো। এ বিষয়ে খরচ ও মান নিয়ে আপত্তি করতে গেলে তাকে ঘর না দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে 29 সদস্য লিখিত অভিযোগ করলেও এ বিষয়ে কোনো সমাধান পাননি স্থানীয়রা। এখানে থেকে 6 থেকে 7 হাজার টাকা খরচ গেছে। এই গরিব সদস্যরা পুরা টাকা ফয়জুর সাহেব আত্মসাৎ করছে। এর জন্য আমরা বিচার চাই। আমরা এই ফাইজুরের বিচার চাই। তবে অভিযোগের প্রেক্ষিতে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এদিকে লিখিত অভিযোগ প্রমাণ হলে সুষ্ঠু আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা কর্মকর্তার। সম্প্রতি আমাদের এলডিডিপি প্রকল্পের অধীনে যে বিভিন্ন ঘর পোলট্রি এবং ছাগল পালনের উপরে ঘর যে 20,000 টাকার যে প্রদান করা হয়েছে, সেই বিষয়ে উনি একজন ধানসাইলের পিজি গ্রুপের একজন সদস্য আমার বরাবরে কমপ্লেন করেছে। তো আসলে এই বিষয়টা হলো 1.5 বছর আগের ঘটনা। ইতিপূর্বে এখানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ছিলেন, তো ওনারা নতুন করে বিষয়টা আমার কাছে উত্থাপন করেছে। তো বিষয়টা আমি একটু দেখব, ভালো করে খতিয়ে দেখব যে কোনো প্রকার অনিয়ম হয়ে থাকলে আমার বিভাগ অনুযায়ী, আইন অনুযায়ী আমি ব্যবস্থা নেব। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে অবৈধ লেভেল ক্রসিংয়ের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। দীর্ঘদিনেও এসব লেভেল ক্রসিং স্থানে গেট ব্যারিয়ার এবং গেটম্যান নিয়োগ না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। রেল বিভাগ বলছে সংস্কারে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। 2023 সালের 25 ডিসেম্বর নেত্রকোনার জারিয়াত থেকে ঢাকায় যাচ্ছিল বলাকা কমিউটার ট্রেন। পথে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রঘুরামপুর এলাকার অবৈধ লেভেল ক্রসিং দিয়ে বালি বোঝাই ট্রাক পারাপারের সময় ঘটে ট্রেন দুর্ঘটনা। এতে প্রাণ যায় 4 জনের।
দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবি উঠেছিল স্থানটিতে একটি ব্যারিয়ার এবং গেটম্যান নিয়োগ দেওয়ার, কিন্তু বছর পেরোলেও সেখানে বাস্তবায়ন হয়নি কিছুই। এখানে গত বছর যে দুর্ঘটনা ঘটছে প্রায় সরাসরি 4 জন লোক মারা গেছে। এরপরে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, এর পর্যন্ত নিচ্ছে না, আর ছোটোখাটো সবসময় হচ্ছে দুর্ঘটনা হচ্ছে। আলিগুলি যে আমরা চলাফেরা করি, এখানে যানবাহন প্রচুর, হঠাৎ আবার কবে অ্যাক্সিডেন্ট হয় এটা কোয়া যায় না। সন্ধ্যা হলেই কুয়াশা পরে গাড়ি ঘুরি চেঞ্জ গাড়ি আসে, আমরা দোকান থেকে চিৎকার করে থামান লাগে, নাহলে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। দীর্ঘদিন যাবত এই কাজটা হইতেছে না, এখানে একটা গেট আমাদের দরকার, এলাকাবাসীর জন্য খুবই প্রয়োজন। শুধু রঘুরামপুর নয়, অবৈধ লেভেল ক্রসিংয়ের ছড়াছড়ি ময়মনসিংহ রেলওয়ে জোনের সব জায়গা জুড়ে। রেলওয়ের তথ্য মতে ময়মনসিংহ থেকে শ্রীপুর, বিদ্যাগঞ্জ, মোহনগঞ্জ, 18 বাড়ি ও জারিয়া জাঞ্জেল পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে জোনে 200টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে অরক্ষিত 105টি। বাকি 95টির মধ্যে 70টিতে গেটম্যান থাকলেও নিয়মিত দায়িত্বে থাকেন না অনেকে। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষ। দুই সাইডে কোনো গেট নাই, কোনো চেক নাই, একটা গাড়ি আসে, গাড়ির সামনে গাড়ি পড়ে যায়, নিয়ন্ত্রণে কোনো লোকজন নাই। রাস্তা যেহেতু যানজট, গাড়ি ঘোড়া বাইরে গেছে, একজন গেটম্যান অবশ্যই দরকার। রুট আছে না, তো বড় হয়েছে গিয়ে বুঝছেন, আর গেট হলো অর্ধেক, ঠিক আছে। গেট পালালে হচ্ছে আপনার গেটটা শুরু আপনার জানাবো সব এদিক দিয়ে থাকা। আমি নতুন 1 মাস যাবত করতেছি, তবে গেটটা ব্যবহার করে না ওরা। বাসি আছে, প্লাগ আছে, এটা দিলেই মানে ট্রেন কাছে তাইলে পরে রিক্সা থামে, না হয়তো থামে না। বৈধ লেভেল ক্রসিংগুলো ঠিক করার পাশাপাশি অবৈধ লেভেল ক্রসিংগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল বিভাগের এই কর্মকর্তা। অরক্ষিত লেভেল ক্রসিং গেটগুলোর সম্পর্কে আমাদের হচ্ছে আপনার ওই গেটের মেইনটেনেন্স, তারপর কার্পেটিং সহ প্রাক্কলন প্রস্তুত করে পাঠানো আছে, ওটা একটা প্রসিডিউরের মধ্যেও আছে। আশা করছি খুব দ্রুতই এটা একটা টেন্ডারের পর্যায়ে বা এরকম পর্যায়ে যাওয়ার কথা। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দপ্তর ভালো বলতে পারবে, কিন্তু আমাদের দিক থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা বা রিমাইন্ডার দেওয়া আছে। গেল 1 বছরে ময়মনসিংহ রেলে দুর্ঘটনা সহ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 49 জনের। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হবার তাগিদ সংশ্লিষ্টদের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। নেত্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে বাস করছে ভূমিহীন 5 পরিবার। বারবার আবেদন করেও মেলেনি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এখন সরকার ও বিত্তবানদের দিকে তাকিয়ে অসহায় পরিবারগুলো। 2 সন্তান ও স্ত্রী নিয়ে জরাজীর্ণ এই ভবনে বসবাস করছেন ভূমিহীন জাহাঙ্গীর হোসেন। চোখের সমস্যার চিকিৎসা করাতে গিয়ে বিক্রি করেছেন বসতভিটা। স্ত্রী মানুষের বাসায় কাজ করে যা আয় করেন তাই দিয়েই চলে সংসার। ভাড়া বাড়িতে থাকার সামর্থ্য নেই। নিঃস্ব হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নেত্রকোনার বারহাটা উপজেলার পরিত্যক্ত এই কোর্ট ভবনে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 1 যুগ আগে। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তরা। নেই পানি ও বিদ্যুৎ সংযোগ। বৃষ্টির সময় ছাদ বেয়ে পড়ে পানি। 4জন ফ্যামিলি লয়ে এখন বলতে আমরা মরণ স্বীকার করি, মানে আমরা আইসি আর কি। এটা তো কোন সময় ভাঙ্গিয়া পড়ে জায়গা তাও করার মতো সুযোগ নাই। এখন যদি সরকারে কিছু একটু সহযোগিতা করতো বা একটা বাড়িঘর দিত আমরা, তাহলে থাকার মতো একটা সুযোগ সুবিধা হইলে আমার এই বাচ্চা কাচ্চা ঢিলে। শুধু জাহাঙ্গীর আলমই নয়, এই পরিত্যক্ত ভবনটিতে বসবাস করছেন রহিমা বিবি, পারভিন আক্তার, জ্যোৎস্না আক্তার, সালমা বেগম সহ মোট 5টি পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তারা। অভিযোগ, বারবার আবেদন করেও মেলেনি আশ্রয়ণ প্রকল্পের ঘর। আমরা জায়গা বাসা নাই গিয়ে অসহায় 2টা বাচ্চা নিয়ে আমি এই জায়গা তাই জামাই একদিন কাম হলে 10 দিন কাম হলে না, বিরাট কষ্টে তাই এই জায়গা বাথরুম নাই, পানি নাই। এই কোর্টও থাকতে ঘর বাড়ি নাই, এখনো নাই, কিছুই নাই। কাজ করে খাই, মূল্যে খাই, নাহলে করে তাই রিস্কে তাই 2-1টা চল্লা মাল্লা করে বাচ্চারা নিয়ে শৈল্য টল্য হাফে টাফে ধরে। অন্ধগুড়া নাই, কারেন্ট নাই, হানি নাই, মোটরের হানি মানুষের বাসা তো আনি গাইলহারে, মসজিদ তো আনি মানুষের গাইলহারে। আমরা যাইম কইরে বাবা কৌছে। কোনো আশ্রয়ণ প্রকল্পে ঘর খালি থাকলে অথবা সরকারি খাস জমি থাকলে পরিবারগুলোকে বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আপনারা জানেন যে আমাদের আশ্রয়ণ প্রকল্পে যদি কোথাও কোনো জায়গা ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আমরা সেখানে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করব। পাশাপাশি আমাদের যদি নতুন কোনো প্রকল্প আসে সেখানেও তাদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। আর তারা যদি কোনো জায়গায় যদি আমাদের যদি খাস জমি থাকে আমরা চেষ্টা করব সেখানে কোনো খাস জমি বন্দোবস্ত দেওয়ার। পরিবারগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন বিত্তবানরা, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দখল ও দূষণে মৃতপ্রায় একসময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র নদ। বর্ষা মৌসুমেও দেখা মেলে না স্বাভাবিক পানি প্রবাহের। নদের জায়গা দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। নদের প্রাণ ফেরাতে বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভ সহ নানা প্রতিবাদ জানালেও মিলছে না কোনো প্রতিকার। জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদটি একসময় ছিল মানুষের জীবন ধারণের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আজ সেই নদী বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। দখল, দূষণ এবং অব্যবস্থাপনার কারণে বর্তমানে নদীটির অবস্থা শোচনীয়। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দখলদারদের দৌরাত্ম্য, যে যার মতো মাটি ভরাট করে নির্মাণ করছে স্থাপনা। ময়লা আবর্জনা ফেলে নদীর পানি করছে দূষিত। নদীটি একসময় এলাকাবাসীর জন্য কৃষি, সেচ এবং পরিবহন সুবিধা দিত। বর্তমানে নদীটির দুই পাড়ে অবৈধভাবে নির্মিত হয়েছে বিভিন্ন বাড়ি, বালি ভরাট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ফসলের ক্ষেত। নদীটির ভূমি প্রকাশ্যে দখল করা হলেও তা প্রতিরোধে স্থানীয় প্রশাসন নিচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ। দখলের পাশাপাশি নদীটি হয়ে পড়েছে মারাত্মক দূষণের শিকার। বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা, পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং চাষাবাদের বিষাক্ত রাসায়নিক পদার্থ নদীতে এসে জমা হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্যকে সংকটে ফেলছে। একসময় যেসব মাছ, পানি এবং অন্যান্য জলজ প্রাণী এই নদীতে বাস করত তা আজ বিলুপ্তির পথে। আমরা তো ছোটবেলা দেখতাম যে তো ভালো পানি থাকতো এই চৈত মাসও, এখন পানি যে থাকে না কি কারণ নিজে বাদ ওই পাশে হয়ে দেখতে আছেন না, বাদ দিছে, বাদ দেওয়ার কারণে পানি নাই গে এখন এই নদীর একবার মরে গেছে গা, ধরেন এটা মরার অবস্থায়। ভালো পানি থাকে না। আর সবচেয়ে বড় কথা হলে অবৈধ দখলদারদের কারণে এখানকার খাল বিল ভরাট করে অবৈধ দখলদারের কারণে বাড়িঘর করছে, যার কারণে এখানকার জীবন বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে। ময়লা ফেলার কারণে নদীটা বন্ধ হয়ে আছে। পরিবেশবিদদের দাবি, পরিবেশ রক্ষার স্বার্থে ব্রহ্মপুত্র নদের দখল ও দূষণ রোধে কঠোর আইন প্রয়োগ করে নদীটি পুনরুদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং বালু ফেলে জায়গা দখল, নদী দখল, আজকে ব্রহ্মপুত্র নদের অবস্থান অনেক জায়গায় জীর্ণ শীর্ণ মরা খালে পরিণত হয়েছে, যেখানে বোঝার উপায় নেই যে এটি একসময় ব্রহ্মপুত্র নদ ছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা উপজেলা থেকে আমরা প্রস্তাব পাঠিয়েছি যে জামালপুর সদর উপজেলায় যেসব নদী অবৈধভাবে দখল হয়েছে এগুলোর উচ্ছেদ, অবৈধ দখলকারী চিহ্নিত করা এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা। এটি একটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়েছে, তাই এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অবিলম্বে নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, পরিচ্ছন্নতা এবং পুনরুদ্ধারের জন্য স্থানীয় জনগণ ও পরিবেশবিদদের পাশে এসে দাঁড়াবেন প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আপনাদের সামনে, সাথেই থাকবেন।